ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের মৃত্যু রহস্য নিয়ে যা আশঙ্কা করেছিল তার পরিবার, আসলে তাদের সেই আশঙ্কাই সত্যি হয়েছে। মামলায় 4 আসামির মধ্যে মাত্র একজনের সাজা হয়েছে আর বেকসুর খালাস পেয়েছেন বাকি 3 জন। এই মামলা নিয়ে বাদী পক্ষের শঙ্কা, পুনঃময়নাতদন্তে হত্যার আলামত পাওয়া, ক্রাইম ওয়াচের অনুসন্ধানের পর প্রথম ময়নাতদন্তে আত্মহত্যা বলে প্রতিবেদন দেওয়া ডাক্তারকে মামলায় অভিযুক্ত করা, এসবই কি মিথ্যা হয়ে গেল? ন্যায় বিচার পাওয়ার সমস্ত পথই কি বন্ধ হয়ে গেল সিফাতের পরিবারের? এবারের পর্বে অমীমাংসিত সেই বিষয়েরই অনুসন্ধান করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিক শাহীন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের রহস্যজনক মৃত্যুর 2 বছর পূর্ণ হতে আর মাত্র 1 মাস বাকি। এরই মধ্যে রাজশাহী থেকে মামলাটি ঢাকায় আনা হয়েছে ন্যায় বিচার পাওয়ার আশায়। সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির রায় হবে এমন খবরে আদালতে আসেন সিফাতের মা-বাবা আর স্বজনরা। অধীর আগ্রহে আদালতের বারান্দায় তারা। কখন আসবে সেই কাঙ্ক্ষিত রায়? দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 3-এর বিচারক সাইদ আহমেদ তার রায়ে সিফাতকে আত্মহত্যার প্ররোচনার দায়ে তার স্বামী আসিফ প্রিসলিকে 10 বছরের সাজা দেন। আর মামলার দায় থেকে অব্যাহতি দেয়া হয় সিফাতের শ্বশুর অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রমজান, শাশুড়ি নাজমুন নাহার নাজলি এবং প্রথম ময়নাতদন্তকারী কর্মকর্তা ডাক্তার জুবাইদুর রহমানকে। পূর্ণাঙ্গ জাজমেন্ট বিশ্লেষণ করলে পরে বোঝা যাবে বিজ্ঞ আদালত কিভাবে তাদেরকে মত দিলেন বা কোন কারণে খালাস দিলেন। বিচারক অনেকগুলো অবজারভেশন বলেছেন, আপনার রায় ঘোষণার আমি তো এক কথা বললাম যে এগুলো রাষ্ট্রপক্ষ এর সাথে একমত নয়। রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিফাতের পরিবার তাদের অসন্তোষের কথা জানায় গণমাধ্যমকে। অবশ্যই সন্তুষ্ট না। দ্বিতীয় পোস্টমর্টমেও 3 জন ডাক্তার করেছেন, একটি বোর্ড যেটি কোর্টের নির্দেশে হয়েছে। সেই ডাক্তাররা শুধু রিপোর্টে দেননি, এখানে দাঁড়িয়ে বলেছেন একটি হত্যাকাণ্ড। এখানে একটি হত্যাকাণ্ড ওনারা দাঁড়িয়ে বলেছেন কোর্টে। তবে রায়ে মিশ্র প্রতিক্রিয়া দেয়া আসামি পক্ষ বলছে উচ্চ আদালতে গেলে তাদের একমাত্র আসামি আসিফ প্রিসলিও মামলার দায় থেকে রক্ষা পাবে। এই এক নম্বর আসামিরও সাজা দেওয়ার কোনো সুযোগ ছিল না। যেখানে সহযোগিতার কথা বলা হচ্ছে সেটাও কোনো সুযোগ ছিল না। এটা সে আত্মহত্যা করেছে, তার বাবা মা মেয়েটাকে মেনে নিতে পারে নাই, এই কারণেই মেয়েটা আত্মহত্যা করেছে। এখানে আসামি কোনো সহায়তা করে না। এই সাজাটা আমরা গ্রহণ করতে পারি নাই, এই জন্য আমরা অসন্তুষ্ট এবং এই জন্য আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করব। তবে রায়ে সংক্ষুব্ধ হয়ে ক্রাইম ওয়াচ টিমের কাছে আসেন সিফাতের বাবা আমিনুল ইসলাম খন্দকার ও মামলার বাদী এবং সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার। মামলার রায়ে যেসব অসঙ্গতি তাদের চোখে ধরা পড়েছে সেসব অভিযোগ করেন তারা। আইও বলেছেন যে প্রথম একজন ডাক্তারের রিপোর্টের চেয়ে 3 জন ডাক্তারের রিপোর্ট অধিকতর গ্রহণযোগ্য। এটা চাষির স্পষ্টই বলেছেন, এটা হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হয়। তারা বলেছে অভিযোগ প্রমাণ করতে গেলে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দরকার হয়, কিংবা ডকুমেন্টারি এভিডেন্স দরকার হয়, কিংবা সাক্ষী সবর দরকার হয়। আমার মেয়ে সুইসাইড করেছে এই ধরনের কোনো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স তাদের পক্ষে নাই, তারা উপস্থাপন করতে পারেনি। আমার মেয়ে যে সুইসাইড করেনি, মেয়েকে যে হত্যা করা হয়েছে তার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আমরা উপস্থাপন করেছি, যেগুলো আমি বললাম আপনাকে। মেয়েকে যে হত্যা করা হয়েছে তার ডকুমেন্টারি এভিডেন্স ডাক্তারের রিপোর্ট এতে রয়েছে। আমরা সাক্ষীরা বলেছি যে মেয়েকে তারা হত্যা করেছে। মেয়ের যে চেহারার ছবির যে অবয়ব, তাতে দেখে স্পষ্ট যে কোনো লোক বলবে যে এটা মার্ডার হয়েছে, যে কোনো একটা লোক অভিজ্ঞ লোক বলবে যে এটা মার্ডার। প্রথম পোস্টমর্টম রিপোর্টটাতে ডাক্তার যেটা বলেছে যে মার্কস অফ ভায়োলেন্স ফাউন্ড অন আওয়ার বডি হুইচ ইজ নট সাফিসিয়েন্ট টু কজ ডেথ। ওর মাথার পিছনে আঘাত ছিল, নাক মুখে রক্ত ছিল, থুতনির নিচে জখম ছিল, তারপর মাথায় একটা হেমাটোমা ছিল ফার্স্ট পিএমে। সেকেন্ড পিএমে এসেও হেমাটোমা ছিল মাথায়, এবং ডাক্তার বলে দিল যে ইয়ার অপিনিয়ন দ্যাট ডেথ সিমস টু বি কনসিস্টেড হোমোসাইড অ্যান্ড অ্যান্টিমর্টাম ইন নেচার। ডাক্তার ক্লিয়ার বলে দিল এটা হত্যাকাণ্ড। এবং এর সপক্ষে ডাক্তাররা এসে তাদের সাক্ষ্য প্রমাণে বলে গেছে এটা কমপ্লিটলি হত্যাকাণ্ড। তো হত্যাকাণ্ড হলে তো আমরা আসলে হত্যাকাণ্ডের যে বিচার সেটা হওয়া উচিত ছিল। তো সেটা না করে আসলে
আসামি পক্ষকে বাঁচানোর জন্য তাদেরকে কৌশলে বাঁচিয়ে দিয়েছে। তারা জানান, শিফাতের শ্বশুর আইনজীবী হওয়ায় রাজশাহী আদালতে তাদের পক্ষে কোনো আইনজীবী পাচ্ছিলেন না তারা, তাই বাধ্য হয়েই রাজশাহী থেকে মামলাটি ন্যায় বিচারের আশায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে আসেন। কিন্তু এখানে এসেও হতাশ তারা। আমি ফাদার হিসেবে আমি একজন ফাদারাই বুঝতে পারে এটা কষ্ট, কত বড় কষ্ট। মেয়ে গিয়েছে, এটা একটা আমার কষ্ট। আর আজকে আমার শুনতে হচ্ছে মেয়ে সুইসাইড না করেও মেয়ে আমার সুইসাইড করেছে, এই কথাটি শুনতে হচ্ছে। আমি যে জন্য আমার লড়াইয়ের প্রথম ছিল যে মেয়ে আমার সুইসাইড করেনি, সেটিকে প্রমাণ করা দরকার। কিন্তু কোর্টের কাছে আমি সেটা পেলাম না। কোর্ট ন্যায্য বিচার বললে অবশ্যই পেতাম এটা। যেহেতু ডাক্তাররা বলে গেছে এটা হত্যাকাণ্ড, তার পুলিশি তদন্ত এসছে যে এটা হত্যাকাণ্ড, তো সে কারণে আমরা মনে করছিলাম যে হত্যাকাণ্ডের ন্যায় বিচার আমরা পাবো। সেই ন্যায় বিচারটি আমরা পাইনি। তাদের দাবি, এই মামলায় শিফাতের স্বামী আসিফ প্রিসলি, শ্বশুর অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রমজান, শাশুড়ি নাজমুন্নাহার নাজলি কোনোভাবেই হত্যার দায় এড়াতে পারেন না। আর তাদের সাথে যোগসাজশ করে মাত্র 4 ঘন্টার মধ্যে আত্মহত্যা বলে প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন দেয়া ডাক্তার জোবায়দুর রহমানও কোনোভাবেই এই মামলা থেকে অব্যাহতি পেতে পারেন না। আমার বিশ্বাস যে 3 জনই জড়িত ছিল হত্যাকাণ্ডে। কারণ 3 জন না হলে ওদের 3 জন যদি আন্তরিক থাকতো, একজন যদি আন্তরিক থাকতো, কিংবা নিদান পক্ষে, আমি যেটা কোর্টেও বলেছি, নিদান পক্ষে একজনও যদি নিরপেক্ষ হতো, তাহলে এই হত্যাকাণ্ড ঘটতো না। তাই আমি বললাম যে জায়গায় অক্সিবিলিটি লিজেন এটা নর্মালি লাগে না, কেবল বাড়ি দিলেই সম্ভব। আত্মহত্যা প্রথম যে ডাক্তার রিপোর্ট দিল, সে রিপোর্টে বলেছে এটা সুইসাইডের পক্ষে উনি যুক্তি দেখিয়েছে, কিন্তু ভায়োলেন্স নট সাফিসিয়েন্ট কজ অফ ডেথ, কেন সাফিসিয়েন্ট নয় উনি কিন্তু তা বলেননি। তারা কোনো সাক্ষী উপস্থাপন করতে পারেনি যে এটা যে আত্মহত্যা। এবং রমজান সাহেব হত্যার পরে রমজান সাহেব বিভিন্নভাবে যে ডকুমেন্টারি কাজগুলো করেছে, সে রমজান সাহেব এড়ানোর কোনো বুদ্ধি নেই এখান থেকে। ডক্টর তার রিপোর্টটা দিয়েছে, প্রথম পিএম যে রিপোর্ট, এই রিপোর্টটি আসলে প্রশ্নবিদ্ধ হয়েছে। 4 ঘন্টার মধ্যে রিপোর্ট, আর উনি ওনার চাকরি জীবনে আর কোথাও এরকম রিপোর্ট দিয়েছে কিনা আমাদেরও সন্দেহ হয়। উনিও কোনো যুক্তিতর্ক উনিও কোনো এভিডেন্স উপস্থাপন করতে পারেননি কোর্টে। দর্শক, সিফাত আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে শুরু থেকেই সন্দেহ ছিল তার পরিবারের। ময়নাতদন্তের 4 ঘন্টার মধ্যেই দ্রুততার সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আত্মহত্যার প্রতিবেদন দেয় তা নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়। প্রায় 3 মাস পর রংপুর মেডিকেল কলেজ বোর্ড পুনঃ ময়নাতদন্তে সিফাতকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদন দেয়। 2 মেডিকেল কলেজের পরীক্ষায় এই তফাৎ কেন তুলে ধরা হবে তাও, তবে তার আগে নিতে হচ্ছে একটি বিরতি। ফিরছি একটু পর, ততক্ষণ ক্রাইম ওয়াচের সাথেই থাকুন। দর্শক, আবারও ক্রাইম ওয়াচে আপনাদের স্বাগত। প্রথম ময়নাতদন্তে সিফাতের মাথায় আঘাতের চিহ্ন থাকার পরও কেন চিকিৎসক ভিসেরা পরীক্ষা করালেন না? আর দ্বিতীয় দফায় ময়নাতদন্তের পর অন্য চিকিৎসকরা কিভাবে নিশ্চিত হলেন সিফাতকে আঘাত করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে? ক্রাইম ওয়াচ এমন অনুসন্ধান করে গেল বছরের 5ই জানুয়ারিতে, যা আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল। যেহেতু এই মামলায় রায় ঘোষণা হয়ে গেছে, সেহেতু আদালতের রায় আর আমাদের অনুসন্ধান আবারও তুলে ধরা হচ্ছে আপনাদের সামনে। এবার মিলিয়ে নিন আসলে মামলায় প্রভাব খাটিয়েছে কে। শ্বশুরবাড়ির দাবি অনুযায়ী সিফাত আত্মহত্যা করে থাকলেও ঘটনাস্থল থেকে পুলিশ কোনো ক্রাইম সিন সংগ্রহ করেনি বলে অভিযোগ করেছেন সিফাতের পরিবার। তাছাড়া তাদের সন্দেহের তীর মাত্র 4 ঘন্টার মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট দেয়া ডাক্তারের দিকেও। প্রথম দফা ময়নাতদন্তে সিফাতের গলা ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যাওয়ার কথা বলা হলেও ফরেনসিক পরীক্ষা করা হয়নি কেন? এই প্রশ্ন ঘুরপাক খায় সিফাতের পরিবারের মনে। এসব পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সিফাতের মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে প্রতিবেদন দেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার জোবায়দুর রহমান। এতে বিস্মিত সিফাতের পরিবার। যেহেতু ওই পোস্টমর্টম রিপোর্ট আসছে, কিন্তু আমি ভাবছিলাম যে ঠিক আছে, পোস্টমর্টম রিপোর্ট দিয়েছে, এটা হচ্ছে ডাক্তারদের পার্ট, পুলিশ ইন্টারোগেশনে কী বের করে, আমি ওই এক্সপেকটেশন ছিল আমার যে পুলিশ তো নিশ্চয়ই একটা কোনো তথ্য বার করবে তারা। কিন্তু না, তারা দেখছি যে তারা কোনো দিকে এগোচ্ছে না। মেয়ের একটা 2 বছর 2 মাসের ছেলে আছে, যে ছেলেটিকে মেয়ে এক মুহূর্ত তার চোখের বাইরে রাখে না, সেই ছেলে রেখে সে সুইসাইড করবে, এটা আমি কেন অনেকেই বিশ্বাস করেন। কী দিয়ে আত্মহত্যা করেছে সে?
তো বললো যে রশিদি আত্মহত্যা করেছে। তো ওখানে দুইটা কথা বললো যে ওদের ওই যে মাঝে মাঝে মারপিট করতো, নির্যাতন করতো, আজকেও তাকে মারপিট করেছে, আমি মীমাংসা করে দিয়েছি। নাকে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, ট্রের মধ্যে রক্ত পড়ে আছে, আর এখানে একটা থুতনির মধ্যে একটা জখম বড়, আর একটা দাগটা মনে হয়েছে আমাদের দেখে যে আর্টিফিশিয়াল ক্রিয়েটেড দাগ। খোঁজখবর নিয়ে মামলাটা থানায় দায়ের করতে গিয়ে সকালে অনেক ওই মানে যে আপনার এই প্ররোচিত হত্যা মামলা সেটা তারা নেওয়ার জন্য রেডি। আমি যেটা নিয়ে গেছি সেটা তো তারা না। তখন আমি ওসির সাথে দেখা করলাম যে আমি তো এই মামলা করবো না থানায়, আপনি যেটা নিয়ে এসেছি সেটা আপনি করবেন। তবে ডাক্তার জোবাইদুর রহমানের ময়নাতদন্তের প্রতিবেদনকেই সঠিক বলে মনে করেন শিফাতের শ্বশুর মোহাম্মদ হোসেন রমজান। এই ঘটনাটা যখন রিপোর্টটা দিয়েছে, এই রিপোর্টটা দেওয়ার পরে রিপোর্টটা কতখানি গ্রহণযোগ্য এমনি বোঝা যাচ্ছে, কারণ ডাক্তারের রিপোর্ট হবে স্পেসিফিক, সুনির্দিষ্টভাবে তারা বলবে যে ইন আওয়ার ওপিনিয়ন ডেথটা এই কারণে হয়েছে। এরকম না বলে মনে হচ্ছে যেন হত্যার সাথে সামঞ্জস্য। শিফাতের পরিবারের অভিযোগ, অ্যাডভোকেট রমজান ক্রিমিনাল লয়ার হিসেবে মামলাটির গতি প্রকৃতি পরিবর্তন করছেন। রাজশাহীতে যে সমস্যাটা আমরা ফেস করছি, আসলে একটা মামলা চালাইতে গেলে যেটা হয় যে আমি আমার চয়েস মতো আমি উকিল যাবো, উকিল আমার পক্ষে দাঁড়াবে। এখানে যে অসুবিধাটা আমাদের হয়েছে যে সমস্ত উকিল তার পক্ষে দাঁড়ায় যায় এজ এ কলিগ হিসেবে, বাই প্রফেশন, সেটি একটা ব্যাপার। তারপরে তার বাসায় এখানে রাজশাহীতে, সে লোকাল একটা প্রভাব বলায় তার কাজ করছে এখানে, লোকাল পলিটিশিয়ান, লোকাল বলেন সব কিছুই মিলে, যেহেতু সে বারের একজন আইনজীবী, প্রভাবশালী আইনজীবী। তাদের এই ধারণা থেকেই আদালতের নির্দেশে মেডিকেল বোর্ড গঠন করে শিফাতের পুনঃ ময়নাতদন্ত হয় গত বছরের 22 জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে। পুনঃ ময়নাতদন্তে আঘাতজনিত কারণে শিফাতের মৃত্যু হয়েছে বলে জানান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার রফিকুল ইসলাম। একটা যখন ডেড বডি কবর থেকে তোলা হয়, হ্যাঁ, বিশেষ করে তখন আমরা খুবই করি, যেহেতু একজন করছে তা আমরা তো এটা চ্যালেঞ্জ, আমি ভালো করে দেখতে হবে আমাদেরকে, খুব সিনসিয়ারলি এবং খুব মাইনিউটলি আমরা করছি। এটা খুব ভালো করে ডিসেকশন করলাম, ভালোভাবে করলাম আর কি, যে আমরা দেখি তো উদ্ঘাটন করার চেষ্টা করি কজ অফ ডেথ কী। তো আমরা তা পেয়ে গেলাম আর কি, তার মাথায় একটা ছিল, মাথায় তার একটা ইনজুরি ছিল, সেটা আগের রিপোর্টে সে লিখছে, কিন্তু এটা ব্যাখ্যা ছিল না কোনো। ইন আওয়ার অপিনিয়ন ডেথ ওয়াজ ডিউ টু শক অ্যান্ড হেমোরেজ অ্যাজ এ রেজাল্ট অফ হেড ইঞ্জুরি, মাথায় আঘাত জন্য, হুইচ ওয়াজ এন্টিমোর্টাম অ্যান্ড হোমিসাইডাল ইন নেচার। তিনি দাবি করেন আঘাতে শিফাতের মৃত্যু হলেও এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে তার লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। দাগ তো হতেই পারে, দাগ মনে করেন যে পোস্টমর্টম দাগ হয় না, একটা লোককে মেরে ফেলে যদি ঝুলাই দেয় দাগ কিন্তু হবে, সঙ্গে সঙ্গে যদি ঝুলাই দেয় দাগটা কিন্তু হবে। তাকে মারলো অন্যভাবে, তারপর তাকে ঝুলাই দেওয়া হলো, হ্যাঁ, তো দাগ থাকতেই পারে, ওটা তো ব্যাপারটা। তার এই বক্তব্যের সূত্র ধরে ক্রাইম ওয়াচ টিম যোগাযোগ করে শিফাতের প্রথম ময়নাতদন্তকারী কর্মকর্তা ডাক্তার জোবাইদুর রহমানের সাথে। তিনি এখনো তার যুক্তিতেই অটল। এখন 2-2.5 মাস পর আপনি সেই ব্লাডটাও পাইছেন কিনা এটা তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, আমরা যে হ্যাঙ্গিং এর যে ফাইন্ডিংস পাইছি, ছোট একটা দাগ পাইছি আঘাতে, সেই দাগের যেদিকে ছিল ওনারা মনে হয় ওর দিকেও পাইলেন, ওনারা আবার আরেক দিকে পেয়েছে। আর আপনি যেটা বললেন যে তাড়াতাড়ি ব্যাপারে, ওটা আমার তো স্পষ্ট ব্যাখ্যা, ওটা কোর্টের সামনে আমাকে 100 বার বলে আমি 100 বারই উত্তর দিব, তাড়াতাড়ি দেওয়াটাই আমাদের কাজ। শিফাতের মাথা ও থুতনির নিচে আঘাতের চিহ্ন পাওয়ার পরও ফরেনসিক টেস্ট না করার পক্ষেও যুক্তি দেন তিনি। আমি সুইসাইডাল হ্যাঙ্গিং পাইছি, ওই ইনজুরি মার্কস অফ ভায়োলেন্স, ও আচ্ছা আমি ওই কথাটাও লিখে দিচ্ছি ফাইনাল রিপোর্টের উপরে, মার্কস অফ ভায়োলেন্স ফাউন্ড অন হার বডি, অর্থাৎ তাকে নির্যাতনের চিহ্ন আমি পাইছি। আমি তো এক কারণে মরবো, 2 কারণে তো আর আমি মরি না। এই যুক্তির পরও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম দ্বিতীয় দফায় শিফাতের রহস্যজনক মৃত্যুকে হত্যাকাণ্ড বলার পর সিআইডি পুলিশ অভিযোগপত্রে ডাক্তার জোবাইদুর রহমানকেও আসামি করে। সর্বশেষ সোমবার এই মামলার দায় থেকে অব্যাহতি পান তিনিও। স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার দায়ে শিফাতের স্বামী আসিফ প্রিসলির 10 বছরের সাজা হয়েছে।
মা বাবার অমতে প্রেম করে পালিয়ে আসিফ প্রিসলিকে বিয়ে করেন শিফাত। পরে অবশ্য উভয় পরিবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের বিয়ে মেনে নেয়। শিফাতের পরিবারের অভিযোগ, লন্ডন থেকে লেখাপড়া শেষ না করে দেশে ফিরে আসিফ প্রিসলি মূলত ভবঘুরে জীবনযাপন করত। ব্যবসা বাণিজ্য করবে এমন কথা বলে শিফাতকে বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা আনার কথাও বলতো। শিফাত চাকুরি করবে এটিও মেনে নিতে পারেনি প্রিসলি। এ নিয়ে মাঝে মধ্যেই ঝগড়াঝাটি হতো, এমনকি শিফাতের গায়ে প্রিসলি হাত তুলত এমন অভিযোগও শিফাতের মা বাবার। এমনই এক পর্যায়ে 2015 সালের 29শে মার্চ শিফাত আত্মহত্যা করেছে বলে খবর পান মা বাবা। এর মধ্য দিয়ে আমিনুল ফারজানা দম্পতি হারান তাদের একমাত্র মেয়ে ওয়াহিদা শিফাতকে। আর মাত্র 2 বছর বয়সে মাকে হারিয়েছে শিফাতের রেখে যাওয়া বুকের ধন আইয়ান। স্ত্রীকে হত্যার প্ররোচনার দায়ে আয়ানের বাবা প্রিসলিরও সাজা হয়ে গেল 10 বছরের। ছোট্ট আয়ান যোজন যোজন দূরে মা বাবার আদর ভালোবাসা থেকে। দর্শক, এতক্ষণ দেখলেন আমাদের অনুসন্ধান। এবার আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। আপনার আশপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো অপরাধের কথা আমাদের জানান। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। আর পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com। ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।